সবাইকে স্বাগত। যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো অথবা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ আলো, এই অধ্যায়টি আজ আমি প্রত্যেক পৃষ্ঠা ধরে ধরে আলোচনা করব। অর্থাৎ প্রত্যেক পৃষ্ঠায় যে সকল প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমি দাগিয়ে দেবো বা আন্ডারলাইন করে দেবো। তোমরা কাজ করবে, তোমাদের যে রাইটারের বইটা আছে ভৌতবিজ্ঞানের সেই বইটা বের করবে এবং আমি যে প্রশ্নগুলো বলবো সেইগুলো একটু আন্ডারলাইন করে রাখবে অথবা খাতায় নোট করে রাখবে। তা তোমাদের পড়ানোর সুবিধার জন্য আজ আমি একটা বই নিয়েছি, সেটা হলো অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশন। ঠিক আছে, লিখেছে ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ। এই বইটা যাদের কাছে আছে তারা মানে 33 নম্বর পৃষ্ঠা বের করো, তাদের 33 নম্বর পৃষ্ঠায় আলো অধ্যায়টা পেয়ে যাবে, অর্থাৎ 5 অধ্যায় বের করো। আর যাদের অন্য রাইটারের বই তাদের বলবো তোমরা সেই রাইটারের বইটাই বের করো, কোনো সমস্যা নেই। আমি প্রশ্নগুলো বলে দেবো, তোমরা একটু কষ্ট করে প্রশ্নগুলো দাগিয়ে নেবে। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে, কেননা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অনেক গভীর থেকে প্রশ্ন আসে, তাই কোনো লাইন মিস করবে না। আমি প্রত্যেক পৃষ্ঠায় যে পয়েন্টগুলো পড়লে পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো হবে আমি সেই পয়েন্টগুলো উল্লেখ করে দেবো এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গে আলোচনা করব। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আশা করি এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। চলো শুরু করা যাক। এটি হলো ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের পঞ্চম অধ্যায়ের 33 নম্বর পৃষ্ঠা। দেখতেই পারছো এই পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের জানা দরকার সেটা হলো, দেখতেই পারছো স্ক্রিনে, গোলীয় দর্পণ কাকে বলে, এটা ভালো করে রিডিং করে রাখবে। গোলীয় দর্পণ দুই প্রকার, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এইগুলো কখনোই পরীক্ষায় দেবে না যে কত প্রকার কী কী, শুধুমাত্র জানার জন্য জেনে রাখবে। আর উত্তল দর্পণ কাকে বলে, অবতল দর্পণ কাকে বলে এটা পড়ে রাখবে। এরপরে দেখতেই পারছো মেরু কাকে বলে, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে মুখস্থ করে রাখবে, মেরু কাকে বলে। তারপরে 3 নম্বর পয়েন্ট, প্রধান অক্ষ কাকে বলে, একটু দাগিয়ে নাও। এই মেরু কাকে বলে আর প্রধান অক্ষ কাকে বলে এটা মুখস্থ করে ফেলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্ন। আচ্ছা, এরপর দেখে নাও 34 নম্বর পৃষ্ঠায়, এর মধ্যে পড়বে হলো উন্মেষ কাকে বলে। এই 5 নম্বর যে পয়েন্ট আছে উন্মেষ কাকে বলে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবে। এর সঙ্গে তারপরে দেখে নাও প্রতিফলনের যে দুটি সূত্র আছে, আলোর প্রতিফলনের দুটি সূত্র মুখস্থ করে রাখবে। সূত্র দুটি হলো 1 নম্বর এখানে দিয়েছে আর 2 নম্বর এখানে দিয়েছে, তোমরা পড়বে, তোমাদের যে রাইটারের বই আছে সব রাইটারের বইয়ে পেয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ অবতল দর্পণের মুখ্য ফোকাস, উত্তল দর্পণের মুখ্য ফোকাস, সংজ্ঞা দেখতে পাচ্ছ, সংজ্ঞা কিন্তু কাকে বলে আসবে। অবতল দর্পণের মুখ্য ফোকাস বলতে কি বোঝায় আর উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলতে কি বোঝায়। অবশ্যই তোমরা চিত্র সহ পড়ার চেষ্টা করবে, কারণ চিত্র দিলে পরীক্ষায় নাম্বার কিন্তু ফুল পাবে। এটা পড়বে কাকে বলে শুধুমাত্র আর চিত্রটা। তারপরে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য কাকে বলে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য কাকে বলে। তারপরে দেখতে পাচ্ছ জেনে রাখার মধ্যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আপাতত আলোর বর্ণের উপর নির্ভর করে না। এখানে কিন্তু অনেক সময় এমসিকিউ বা 1 নম্বর শর্টের মধ্যে দিয়ে যায় যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আপাতত আলোর বর্ণের উপর নির্ভর করে না। তা আবার গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলেও তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। এই লাইনটা অবশ্যই পড়ে রাখবে, এমসিকিউ বা 1 নম্বর শর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখতে পাচ্ছ এখানে 35 নম্বর পৃষ্ঠায় এখান থেকে পড়বে, এখান থেকে রিডিং পড়বে প্রত্যেকটা লাইন, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নাও। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা প্রমাণ আছে R = 2F, উপাক্ষীয় রশ্মির জন্য গোলীয় দর্পণের ক্ষেত্রে R = 2F। এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে R হলো এখানে বক্রতা ব্যাসার্ধ এবং F হলো ফোকাস দৈর্ঘ্য, বলে যে প্রমাণ করো যে R = 2F, প্রমাণ করো। তখন এটা 2 নম্বরের জন্যও দিতে পারে অথবা 3 নম্বরের জন্যও দিতে পারে, তখন এই প্রমাণটা কিন্তু আমাদের করে দেখাতে হবে। আবার এখান থেকে এমসিকিউ দিয়ে দেয় যে নিচের কোনটি সঠিক এমসিকিউর মধ্যে, তখন R = 2F থাকে, তখন F = 2R থাকে, এরকম 4টে অপশন দেওয়া থাকে, তার মধ্যে একটা সঠিক দেওয়া থাকে। অবশ্যই এইটা একটু ভালো করে পড়বে, R = 2F পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পুরো প্রমাণটাই পড়বে। এই পর্যন্ত কিন্তু প্রমাণ দিয়েছে, চিত্র সহ কিন্তু আঁকতে হবে। আর বইতে ডিটেলসে দেওয়া আছে। তোমাদের একটা কথা বলবো, তোমাদের প্রাইভেট টিউটর অথবা তোমাদের স্কুলের যে ভৌতবিজ্ঞান শিক্ষক আছে সেখান থেকে তাদের কাছ থেকে এটা লিখে নেবে, অনেক এর থেকে অনেক ছোটো হবে। ঠিক আছে, এটা অনেক বড় করে দেওয়া আছে, তোমরা ছোটোটা পড়ে নেবে। আর আমি পরবর্তী ভিডিওতে বা নেক্সট ভিডিওগুলোতে এগুলো প্রমাণ করার একটা ভিডিও আপলোড করব, R = 2F প্রমাণ, তারপরে আরও আছে সেগুলো
পরপর আপলোড করব, ঠিক আছে। এখানে কিন্তু উত্তল দর্পণ আর অবতল দর্পণ দুটোর ক্ষেত্রে প্রমাণ দেওয়া আছে, তোমরা দুটোই দেখে নেবে, যে কোনো একটা পরীক্ষায় উল্লেখ করবে না, উত্তল অবতল যে কোনো এক টাইপের থাকতে পারে। তারপরে এখানে এই যে লাস্টের যে লাইনটা আছে এটা পড়বে, শর্টের জন্য উপায়ক্রিয় রশ্মির জন্য উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব, অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়। এরপরে দেখতে পারছো নেক্সট পৃষ্ঠা, তোমরা দেখে নাও। এরপর দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে, অবতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন, ঠিক আছে। এখানে কিন্তু বিন্দু বস্তুর ক্ষেত্রে কি হবে, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, এগুলো দেখে নেবে, পড়বে, অনেক সময় শর্টের জন্য দিয়ে দেয়। এখানে কিন্তু বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে দুটো চিত্র আছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে এইটা হলো বিন্দু বস্তুর ক্ষেত্রে, আর ডান সাইডে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হলো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। তা তোমাদের এক কথা বলবো যে তোমরা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এই চিত্রটা ভালো করে আঁকবে, ঠিক আছে। অর্থাৎ এই যে চিত্রটা বলছি এই চিত্রটা ভালো করে আঁকবে। আর বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যে সকল পয়েন্ট লিখতে হবে, বস্তুর অবস্থানটা লিখবে, প্রতিবিম্বের অবস্থান লিখবে, আর প্রতিবিম্বের প্রকৃতি, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু ভালো করে পড়বে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে এখানে, অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন। একটু আগে দেখলাম অবতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব, এখন অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন কি করে হয়। অবশ্যই তোমরা এখানে পড়বে হলো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এটা পড়বে 2 নম্বর পয়েন্টটা, আর চিত্র হলো এইটা, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে চিত্র এইটা প্র্যাকটিস করবে পরীক্ষায় 3 নম্বরের জন্য, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, আর হলো প্রতিবিম্বের প্রকৃতি, এই 3টে পয়েন্ট লিখবে আর চিত্রটা আঁকবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ একটা ছক আছে, এই ছকের মধ্যে আমি বলবো বস্তুর অবস্থান, তার প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের প্রকৃতি, এর মধ্যে বস্তুর অবস্থান অসীমে থাকলে প্রতিবিম্বের অবস্থান ফোকাসে থাকবে, প্রতিবিম্বের আকার সদ্বিম্ব সৎ অবশিষ্ট হবে, আর প্রতিবিম্বের প্রকৃতি হবে অত্যন্ত ক্ষুদ্র। 1 নম্বর পয়েন্টটা ভালো করে পড়বে। তারপরে 5 নম্বর যে পয়েন্টটা আছে, বস্তু ফোকাসে রাখলে প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে, আর প্রতিবিম্বের আকার হবে সৎ অবশীর্ষ, আর প্রতিবিম্বের প্রকৃতি হবে অত্যধিক বিবর্ধিত। তারপর 7 নম্বর যে পয়েন্টটা আছে এইটা ভালো করে পড়বে, যদি বস্তুকে মেরুতে রাখা হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান মেরুতে হবে, এবং প্রতিবিম্বের আকার হবে অসৎ সমশীর্ষ, এবং প্রতিবিম্বের প্রকৃতি হবে সমান, ঠিক আছে। এই হলো পয়েন্ট। আরও আছে, সেটা হলো 6 নম্বর যে পয়েন্টটা আছে, 6 নম্বর পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ। অবতল দর্পণের পিছনে হবে প্রতিবিম্বের অবস্থান, অসৎ অবশীর্ষ হবে আকার, আর হলো প্রকৃতি হবে হলো বিবর্ধিত। তোমাদের বলবো এখানে 1 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, 1, 5, 6 এই পয়েন্ট 3টে ভালো করে 1, 5, 6 খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে, ঠিক আছে। একটু দাগিয়ে নাও, আর বাকিগুলো অবশ্যই রিডিং পড়ে রাখবে। শুধুমাত্র আমি যেগুলো বলছি এগুলোই পড়তে হবে তার কোনো মানে নেই, এগুলো একটু বেশি করে পড়বে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ যে জেনে রাখো, এর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রত্যেকটা যেগুলো বক্স করে দেওয়া আছে সেগুলো অবশ্যই পড়বে জেনে রাখার মধ্যে। এখানে কিন্তু যে পয়েন্টগুলো আছে একটু পড়ে রাখবে। এরপরে দেখতে পাচ্ছ স্পর্শ না করে সমতল, অবতল এবং উত্তল দর্পণ শনাক্তকরণ, অর্থাৎ তুমি কি করে একটা দর্পণ উত্তল না অবতল না সমতল চিনবে, তা কিন্তু পরীক্ষায় 2 নম্বরের জন্য খুব আসে। বিশেষ করে আসে যে কোনো কিছু স্পর্শ না করে বা স্পর্শ না করে কিভাবে উত্তল এবং অবতল দর্পণ শনাক্ত করা যায়, ঠিক আছে। তখন উত্তরটা কিন্তু এটা হয়ে যাবে। তোমরা এটা একটু খুব ভালো করে পড়বে, এবং খুবই ভালো একটা প্রশ্ন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর 38 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, অবতল দর্পণের ব্যবহার। পরীক্ষায় কিন্তু অবতল দর্পণের ব্যবহার বলেও আসতে পারে, অথবা আসতে পারে গলীয় দর্পণের ব্যবহার, ঠিক আছে। পরীক্ষায় আসে গলীয় দর্পণের ব্যবহার লেখো, তখন কিন্তু গলীয় দর্পণের মধ্যে অবতল দর্পণও পড়ে, আবার উত্তল দর্পণও পড়ে। যখন পরীক্ষায় আসবে গলীয় দর্পণের ব্যবহার, তুমি তখন অবশ্যই উল্লেখ করে দেবে অবতল দর্পণের ব্যবহার, তারপরে একটা দুটো ব্যবহার লিখবে, তারপরে লিখবে উত্তল দর্পণের ব্যবহার, তখন একটা দুটো ব্যবহার লিখবে। তা এখানে অবতল দর্পণের ব্যবহারের মধ্যে দাড়ি কামানোর দর্পণ হিসেবে, প্রতিফলক রূপে, তারপরে ইএনটি ডাক্তারদের মাথায় লাগানো দর্পণ রূপে, তারপরে আরও আছে দেখতে পাচ্ছ এখানে এই 3টে ব্যবহার বলা আছে হলো অবতল দর্পণের ব্যবহার। তোমরা 3টে দর্পণ ভালো করে পড়বে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এখানে মোটর গাড়ির হেডলাইটে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন, মোটর গাড়ির হেডলাইটে, টর্চ লাইটে অথবা সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কিন্তু
অবতল দর্পণ ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে পড়বে। অথবা ডাক্তারি চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে অবতল দর্পণ। এরপর দেখতে পাচ্ছ উত্তল দর্পণের ব্যবহার, পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা শর্ট প্রশ্ন তো পাবেই, তার সঙ্গে বড় প্রশ্নও পেতে পারো। রেয়ার ভিউ দর্পণ রূপে পরীক্ষায় আসে, রেয়ার ভিউ ফাউন্ডার বা দর্পণ রূপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল দর্পণ। এখন ভিতরগুলো তোমরা একটু রিডিং পড়ে রাখবে, তাহলে বুঝতে পারবে। শুধুমাত্র শর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া ডিটেলসে আসে না। এরপরে আলোর প্রতিসরণ, প্রতিসরণ কাকে বলে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তবে তোমরা রিডিং পড়ে রাখবে, খুব একটা পরীক্ষায় আসে না, তবে তোমাদের জানার জন্য রিডিং পড়ে রাখা উচিত। তারপরে জেনে রাখার মধ্যে ওই পয়েন্টগুলো প্রত্যেকটাই পড়বে। প্রতিসরণের সূত্রাবলী, তোমরা সবাই জানো প্রতিসরণের দুটো সূত্র আছে, এখানে প্রথম সূত্রটা মুখস্থ করে ফেলবে। তারপরে দ্বিতীয় সূত্র, আমি বলবো প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র আছে, এই দ্বিতীয় সূত্রটা খুব ভালো করে পড়বে, কেননা দ্বিতীয় সূত্রকেই বলা হয় কিন্তু স্নেলের সূত্র বলা হয়, ঠিক আছে? তাই দ্বিতীয় সূত্রটা খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ দেখতে পাচ্ছ, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, যাকে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখানে আই হলো আপাতন কোণ, আর হলো প্রতিসরণ কোণ, দেখতেই পারছো চিত্র আঁকা আছে। এই ধ্রুবক মিউকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, তারপর বলছে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামেও পরিচিত। তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে স্নেলের সূত্রটি লেখো, তখন কিন্তু তোমাদের অবশ্যই এই দ্বিতীয় সূত্রটা লিখতে হবে, কারণ দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামেও পরিচিত, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছ বক্সের মধ্যে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। তার মানে যদি বলে স্নেলের সূত্রটা কখন প্রযোজ্য হয় না, তখন তোমার উত্তর হবে লম্ব আপাতনের ক্ষেত্রে, অর্থাৎ যদি আপাতন কোণ 90 ডিগ্রি হয়, তখন কিন্তু স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আপেক্ষিক প্রতিসঙ্গ কাকে বলে? এইগুলো পড়তেই হবে, অবশ্যই মুখস্থ রাখবে। পরম প্রতিসঙ্গ কাকে বলে? এটাও মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে দেখতে পাচ্ছ আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, পরীক্ষায় খুব আসে। এখানে কিন্তু 1 নম্বর অথবা 2 নম্বরের জন্য আসতেই পারে, তোমরা এইটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? এরপরে যেটা পড়তে হবে তোমাদের, দেখতেই পাচ্ছ জেনে রাখার মধ্যে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান নির্ভর করে, পরীক্ষায় আসে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেক্ষেত্রে এখানে পয়েন্ট করা আছে, মোট 3টি পয়েন্ট বলেছে। সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতি, আপতিত আলোর বর্ণের উপর, মাধ্যম দ্বয়ের উষ্ণতার উপর, ঠিক আছে? তবে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান আপাতন কোণের উপর নির্ভর করে না বলেছে। যদি বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে না, তখন কিন্তু উত্তর এটা হবে যে আপাতন কোণের উপর কিন্তু নির্ভর করে না, ঠিক আছে? আর এই 3টি বিষয়ের উপর কিন্তু নির্ভর করে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পড়ে রাখবে। এরপর দেখতে পাচ্ছ লাল বক্সের মধ্যে দেওয়া আছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখতেই পাচ্ছ, এই প্রশ্নটা খুবই ভালো করে পড়ে রাখবে। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 ভোল্ট বলতে কি বোঝায়? সেক্ষেত্রে উত্তরটা করেই দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবে উত্তরটা, খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বরের জন্য আসে পরীক্ষায়। এরপরে তোমাদের বাকিগুলো রিডিং পড়বে। 40 পৃষ্ঠা দেখি, 40 পৃষ্ঠার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, এখানে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা গাণিতিক উদাহরণটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কেননা একটা অঙ্ক দিয়ে দেয় পরীক্ষায়, তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নেক্সট প্রশ্ন, মানে 40 পৃষ্ঠায় দেখতে পারছো প্রিজম, ঠিক আছে? প্রিজম কাকে বলে? খুব আসে পরীক্ষায়। প্রিজম গঠন বা প্রিজম কাকে বলে? প্রিজমের মোট কয়টি তল, ত্রিভুজাকার তল কয়টি, আয়তাকার তল কয়টি? এখানে ত্রিভুজাকার তল হলো 2টি আর আয়তাকার তল হলো 3টি। তারপরে এখানে প্রতিসারক কোণ, এটা রিডিং পড়ে রাখবে, আর বাকিগুলো রিডিং পড়ে রাখবে। এরপরে কাচের স্ল্যাবের বৈশিষ্ট্য, এগুলো রিডিং পড়ে রাখবে, ঠিক আছে? জানার জন্য জাস্ট পড়ে রাখবে। কাচের স্ল্যাবের মধ্যে আলোর প্রতিসরণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সময় 2 নম্বর বা 3 নম্বরের জন্য আসে। মনে রাখবে কাচের স্ল্যাবের মধ্যে আপতন কোণ এবং নির্গত কোণ সমান হয়, এই যে দেখতে পাচ্ছ I1 সমান ইকুয়াল টু I2, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে দেখাও যে আয়তাকার কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আপতন কোণ এবং নির্গত কোণ
পরস্পরের সমান। তখন কিন্তু তোমাদের এই চিত্র সহ এটা কিন্তু ভালো করে লিখতে হবে, এই চিত্রও দিতে হবে প্লাস লিখতে হবে। তাই এখানে অনেক বড় করে দেওয়া আছে। আমি নেক্সট ভিডিওতে যত গাণিতিক রূপ আছে সেই ভিডিওগুলো আলাদা আলাদা করে বানিয়ে তোমাদের মাঝে পোস্ট করব। আশা করি সেগুলো দেখে তোমরা লিখতে পারবে, বা তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের মাস্টার থেকেও কিন্তু তোমরা উত্তরগুলো সংগ্রহ করতে পারো। যেখানে ভালো পাবে সেখান থেকে লিখবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্নটা এভাবেও আসতে পারে যে কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে প্রতিষ্ঠিত হলে আপতিত ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় প্রমাণ করো। সেক্ষেত্রে কিন্তু উত্তরটা উপরে ওইটাই আঁকতে হবে, পুরো চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। আলোকরশ্মির কোনো চ্যুতি বা কোনো কৌণিক চ্যুতি হয় না, এর কেবল পার্শ্ববর্তী সরণ ঘটে, এইগুলো একটু জেনে রাখবে। তার সঙ্গে এরপরে তোমরা দেখতে পারছো এখানে এইটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিজমের আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এইভাবে আসবে, তোমাদের প্রমাণ করতে বলবে, এই যে এটা আসবে, প্রমাণ করো ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রমাণ করো, ঠিক আছে। আর চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত, এরকম আসবে প্রিজমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরটা হবে এখান থেকে, এই ফার্স্ট থেকে শুরু করে এখানে অনেক বড় করে দিয়েছে, চিত্র আঁকতে হবে, এই চিত্রটা আঁকতে হবে, সঙ্গে ব্যাখ্যা করতে হবে এবং গাণিতিক রূপভাবে প্রমাণ করে দেখিয়ে তারপর লাস্ট পর্যন্ত কিন্তু এই পর্যন্ত আসতে হবে, 3 নম্বরের জন্য আসতে হবে, ঠিক আছে। তা এই প্রশ্নটা খুব বড় করে দেওয়া আছে, আমি পরবর্তী ভিডিওতে শুধুমাত্র এই প্রমাণটা আলাদা করে তোমাদের বুঝিয়ে একটা ভিডিও আপলোড করব। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখবে। এখান থেকে পড়তে গেলে বা বুঝতে গেলে উত্তরটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের শর্টকাট একটা নিয়ম এবং খুব ছোট্টর মধ্যে 1 পৃষ্ঠাও লাগবে না করে দেবো, সেটা তোমরা দেখে নিও। এবং তোমাদের বলে রাখি এই প্রশ্নটা তোমাদের এবার মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও এখানে 95% কমন আসার সম্ভাবনা এই প্রশ্নটা, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষায় কিন্তু আসতে পারে প্রমাণ করো যে ডেল সমান সমান, এখানে ডেল চিহ্ন বলা বা প্রিজমের চ্যুতিকোণ সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা কিন্তু প্রমাণ করতে হবে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, এটা কিন্তু প্রায় 95% ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য, তাই ভালো করে প্র্যাকটিস করো। আর জেনে রাখার মধ্যে যা আছে রিডিং পড়ে রাখবে। এখানে কিন্তু পরীক্ষায় খুব আসে যদি আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে কিন্তু I1 এবং I2 হয়। 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই টাইপের একটা অঙ্ক এসে গেছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে এই বিষয়গুলো জেনে রাখবে। যখন সমান্তরাল হয়ে যায় তখন কিন্তু আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান হয়, তখন কিন্তু অঙ্ক করানোর সময় তোমরা জানতে পারবে। এরপর দেখতে পারছো লেন্স পড়বে, লেন্স কাকে বলে অবশ্যই পড়বে, প্রথম লাইনটাই পড়বে লেন্স কাকে বলে। লেন্স 2 প্রকার, একটা হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স, জানো। আর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, উত্তল লেন্স কাকে বলে মুখস্থ রাখবে বা পড়বে, আর উত্তল লেন্সের চিত্র, এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব, এটা হলো উত্তল লেন্স। এখন উত্তল লেন্সকে ভেঙে যদি করা যায় তাহলে সেগুলো আলাদা নাম হয়ে যায়, উভয় উত্তল লেন্স হয়, সমোত্তল লেন্স হয়, ঠিক আছে। এগুলো একটু জেনে রাখবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ অবতল লেন্স কাকে বলে, এটা পড়বে। আর অবতল লেন্সকে কত ভাগে বিভক্ত করা যায় সেগুলো রিডিং পড়ে রাখবে, কিন্তু এখানে মুখস্থ রাখবে উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে, ঠিক আছে। তারপরে ঠিক আগের মতোই দর্পণের মতোই এখানে পড়ে রাখবে প্রধান অক্ষ কাকে বলে, এটা মুখস্থ রাখবে। এরপরে যেটা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আলোক কেন্দ্র, ঠিক আছে। আলোক কেন্দ্র কাকে বলে এবার পরীক্ষার জন্য প্রায় 95% ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, কেননা পরীক্ষায় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের টেস্ট পরীক্ষায় অথবা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন পেতেই পারো, আলোক কেন্দ্র কাকে বলে। যখন আলোক কেন্দ্র কাকে বলে পড়বে তার সঙ্গে সঙ্গে চিত্রটাও আঁকার চেষ্টা করবে। এই যে চিত্রটা দেওয়া আছে উত্তল লেন্সের ক্ষেত্রে এইটা, আর অবতল লেন্সের ক্ষেত্রে এইটা, তোমরা যে কোনো একটা চিত্র আঁকবে, হয় উত্তল নয় অবতল, ঠিক আছে। তাহলে এখানে আলোক কেন্দ্র কাকে বলে তোমাদের যে রাইটারের বই আছে সেখান থেকে পড়ে নেবে, কোনো সমস্যা নেই, একটা থেকে লিখলেই হবে। এরপর দেখতে পাচ্ছ পাতলা লেন্সের আলোক কেন্দ্র। এখন পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এরকম আসবে না, শুধুমাত্র আসবে পাতলা লেন্স কি, এইটা তোমরা এইটা পড়বে, পাতলা লেন্স কাকে বলে, ঠিক আছে। এটা পড়ে ভালো করে। আর ওখানে আলোক কেন্দ্র কাকে বলে বললাম, গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, উত্তল লেন্সকে লেন্সের অভিসারী এবং অপসারী ক্রিয়া।
তোমরা সবাই জানো উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এখন কেন বলা হয় তার কারণটা তোমাদের অবশ্যই জানতে হবে এবং এখান থেকে পড়বে, দেখবে কারণগুলো পেয়ে যাবে। মানে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার ব্যাখ্যা, কেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় তার ব্যাখ্যা করা আছে। এবং তোমরা কাজ করবে চিত্র দেখে দেখে চিত্রটা আঁকবে, তারপর ব্যাখ্যাটা করবে, ঠিক আছে? না তা না হলে কিন্তু নাম্বার কম পাবে। তোমাদের বলবো এখানে এই রাইটারের বইতে হয়তো বড় থাকতে পারে বা এলোমেলো ল্যাঙ্গুয়েজ তোমার লাগতে পারে, তোমাদের কাছে যে রাইটারের বই আছে বা যে সহায়িকা আছে সেখান থেকে পড়ো, কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্নটা হলো উত্তল লেন্সকে অভিসারী বলা হয় কেন, এটা হলো প্রশ্ন। উত্তরটা তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারো এবং চিত্রটা কিন্তু আঁকবে। তারপরের প্রশ্ন হলো অবতল লেন্সকে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, অবতল লেন্সের অপসারী ক্রিয়া, অর্থাৎ অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, অবশ্যই চিত্র আঁকতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই চিত্রটা আঁকবে, তার সঙ্গে ব্যাখ্যাটা বা কেন বলা হয় তার কারণটা কিন্তু তোমাদের লিখতে হবে। এখন তোমাদের বই যেটা থাকবে সেখান থেকে লিখতে পারো, অথবা যেখান থেকে তোমরা উত্তরটা পাবে সেখান থেকেও কালেক্ট করতে পারো। তারপর জেনে রাখার মধ্যে এইগুলো একটু রিডিং পড়ে রাখবে, এখান থেকে আর কিছু বলছি না। তারপরে দেখতে পাচ্ছ 44 পৃষ্ঠা আমরা আলোচনা করছি লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন মুখ্য ফোকাস হলো দুই প্রকারের, একটা হলো প্রথম মুখ্য ফোকাস, একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। আবার উত্তল লেন্সের ক্ষেত্রে একরকম হয়, অবতল লেন্সের ক্ষেত্রে আর এক রকম হয়। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষায় উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে বা প্রথম মুখ্য ফোকাস বলতে কাকে বলে বা কী বোঝায় সেটা আসতে পারে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান মুখ্য ফোকাস কাকে বলে পড়ে রাখবে। এরপর দেখতে পাচ্ছ দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাও পড়ে রাখবে, দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা আসে, অবশ্যই কিন্তু চিত্র আঁকার চেষ্টা করবে। জেনে রাখার বিষয়গুলো রিডিং পড়ে রাখবে। ফোকাস তল, ফোকাস দূরত্ব, আমি বলবো এখান থেকে ফোকাস দূরত্ব কাকে বলে, এটা জলের মতো মুখস্থ রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, লেন্স, পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, এখানে পাতলা লেন্সের প্রতিবিম্ব গঠনটা ব্যাখ্যা করা হয়েছে, রিডিং পড়বে জাস্ট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ উত্তল লেন্স দ্বারা সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। প্রশ্ন আসে যে উত্তল লেন্সের দ্বারা কিভাবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব হয়, চিত্রসহ দেখাও, ঠিক আছে? তাহলে এক কাজ করে প্রথমে এটা লিখে নেবে, উত্তল লেন্স দ্বারা সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। তারপরে এক কাজ করবে চিত্র আঁকবে। চিত্র তোমরা এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে এই চিত্রটা আঁকবে। এখন চিত্র আঁকার নিয়ম তোমরা জানো হয়তো, আর যদি না জানো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই সংক্রান্ত ভিডিও করব আলাদা করে, কারণ আজকের এই ভিডিওতে এগুলো ব্যাখ্যা করতে গেলে উত্তরগুলো অনেক বড় হয়ে যাবে। আমি শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। চিত্র এটা আঁকবে, তার সঙ্গে যে পয়েন্টগুলো তোমাদের জানতে হবে, লিখতে হবে, সেগুলো বস্তু এর অবস্থান, প্রতিবিম্ব এর অবস্থান আর প্রতিবিম্বের প্রকৃতি, এই তিনটে পয়েন্ট লিখতে হবে। ব্যবহারটা জাস্ট জানার জন্য পড়ে রাখবে, পরীক্ষায় ব্যবহার আলাদা করে আসবে, ব্যবহারটা তোমাদের এই পয়েন্টের মধ্যে লিখতে হবে না, ঠিক আছে? তাহলে উত্তল লেন্স দ্বারা কীভাবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয় তার চিত্রসহ ব্যাখ্যা কিন্তু এটুকু লিখলেই হবে। শুধুমাত্র চিত্র আঁকবে আর এই তিনটে পয়েন্ট লিখবে, অর্থাৎ বস্তুর অবস্থান, প্রতিবিম্ব অবস্থান এবং প্রতিবিম্বের প্রকৃতি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো উত্তল লেন্স দ্বারা সৎ অবশিষ্ট এবং খর্বাকার প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়, দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন। শুধুমাত্র এইটা মনে রাখবে, তার সঙ্গে কি করতে হবে, এই যে চিত্র আছে চিত্রটা কিন্তু আঁকতে হবে। চিত্রটা আঁকার পরে শুধুমাত্র এই তিনটে পয়েন্ট, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, এই তিনটে পয়েন্ট লিখতে হবে আর ব্যবহারটা জানার জন্য পড়ে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট জানার জন্য পড়ে রাখবে। এরপরে উত্তল লেন্স দ্বারা অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য, ঠিক আছে? আমি কিন্তু আগের দুটো তোমাদের জাস্ট জানার জন্য বলেছি গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা বললাম উত্তল লেন্স দ্বারা অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্বন গঠন চিত্র ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের এই চিত্রটা আঁকতে হবে এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? এটা ভেবে দিলাম, এই চিত্রটা সুন্দর করে আঁকবে। এখানে চোখ এঁকেছে, তোমার চোখ আঁকতেও পারো নাও পারো। আর এই তিনটে অবস্থান, বস্তুর অবস্থান লিখতে হবে, প্রতিবিম্বের অবস্থান আর প্রতিবিম্বের প্রকৃতি তোমাদের লিখতে হবে আর চিত্র আঁকতে হবে। আর ব্যবহারটা জাস্ট জানার জন্য পড়ে রাখবে। ব্যবহার কি বলেছে, বিবর্ধক কাজরূপে ব্যবহার করা হয়, তোমার ব্যবহার লিখতেও পারো নাও পারো, তবে না লেখাই এখানে বেটার। এখানে কেননা পরীক্ষায় আসবে হলো উত্তল লেন্স দ্বারা কীভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব মানে গঠন হয় চিত্রসহ দেখাও, ঠিক আছে?
এখন দেখতে পাচ্ছ একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদের একটু জানতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্টগুলো আমি বলছি, সেটা হলো বস্তুর অবস্থান অসীমে থাকলে প্রতিবিম্বের অবস্থান প্রধান ফোকাসে হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ, অবশিষ্ট, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তারপরে 3 নম্বর যে পয়েন্ট আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। বস্তু যদি 2f দূরত্ব থাকে, প্রতিবিম্ব ঠিক 2f দূরত্বে অবস্থান করবে এবং সৎ, অবশিষ্ট, বস্তুর সমান আকারের কিন্তু প্রতিবিম্ব পাওয়া যাবে। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্ট, বস্তুকে যদি f দূরত্বে রাখা হয় তাহলে প্রতিবিম্ব হবে অসীম দূরত্বে, সৎ, অবশিষ্ট এবং অসীম বিবর্ধিত হবে প্রতিবিম্বটা। আর f এর কম দূরত্বে যদি রাখা হয় তাহলে বস্তুর দিকে হবে অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত। এর মধ্যে আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ যদি বলা হয় তাহলে আমি বলবো হলো 1 নম্বর পয়েন্ট, তারপরে হলো 5 আর 6 নম্বর পয়েন্ট। এই 3টে পয়েন্ট খুব ভালো করে জানবে, ঠিক আছে? শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 46 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, 46 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে দেখতে পাচ্ছ অবতল লেন্স দ্বারা, আমরা এতক্ষণ উত্তল লেন্স দ্বারা করেছি, অবতল লেন্স দ্বারা একটা মাত্র চিত্র আছে, তোমরা প্র্যাকটিস করবে, সেটা হলো বস্তুর অবস্থান। এখানে চিত্রটা হলো ডান সাইডে, চিত্রটা আঁকবে কী করে প্রতিবিম্ব গঠিত হয়, আর এই 3টে পয়েন্টে লিখবে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, ব্যবহার। ঠিক আছে, ব্যবহারটা তোমাদের ভাইটাল না, কোন কাজে ব্যবহার করা হয় জাস্ট জানার জন্য পড়ে রাখবে। এবার 46 নম্বর পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, সেটা হলো রৈখিক বিবর্ধন কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? রৈখিক বিবর্ধন কাকে বলে মুখস্থ করে ফেলবে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর এখান থেকে রৈখিক বিবর্ধনের গাণিতিক রূপ দেখতেই পাচ্ছ, এখানে রৈখিক বিবর্ধনকে গাণিতিক রূপটা কী দ্বারা প্রকাশ করা হয়েছে, m = দেখতেই পাচ্ছ প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। এটা হলো রৈখিক বিবর্ধনের গাণিতিক রূপ, অর্থাৎ কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এখানে দেখতে পাচ্ছ এখানে m > 1, অর্থাৎ m হলো 1-এর থেকে বড়। যদি রৈখিক বিবর্ধন 1-এর থেকে বড় হয় তাহলে প্রতিবিম্বটা বিবর্ধিত মানে বড় হবে, আর m < 1 মানে যদি রৈখিক বিবর্ধন 1-এর থেকে ছোট হয় তাহলে প্রতিবিম্বটা কী হবে, খর্বাকার প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছ নিচের দিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় রৈখিক বিবর্ধন এককবিহীন এবং মাত্রাহীন রাশি। তাহলে যদি বলা হয় রৈখিক বিবর্ধনের একক কি, তখন বলবো এককবিহীন রাশি। আর হলো কি এর মাত্রাবিহীন রাশি, বলবো এটা কোনো একক নেই বা এককবিহীন, ঠিক আছে? একটি লেন্স উত্তল না অবতল কীভাবে চিনবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু আগে আমরা কিন্তু দর্পণের ক্ষেত্রে পড়েছি একটা দর্পণ উত্তল না অবতল না সমতল কী করে চিনবে, আর এখন আমরা পেলাম একটা লেন্স উত্তল না অবতল কী করে চিনবে, ঠিক আছে? তার মানে এই যে ছোট্ট একটা উত্তর, এটা কিন্তু 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে, এই পর্যন্ত উত্তর হবে, দেখতে পাচ্ছ এখানে। এরপরে সরল ক্যামেরা দেখতে পাচ্ছ, সরল ক্যামেরা এবং লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠনের উদাহরণের মানুষের চোখ, ঠিক আছে? এখানে সরল ক্যামেরা কাকে বলে জাস্ট রিডিং পড়ে রাখবে, পরীক্ষায় খুব একটা আসে না, তবে জানার জন্য পড়ে রাখবে। তারপরে এখানে ডায়াফ্রামটা কি জাস্ট জানার জন্য পড়ে রাখবে। তারপরে শাটার কি পড়ে রাখবে। লেন্স যদি বলা হয় ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয় তাহলে এখানে এর কাজ কি, লেন্সের কাজ হলো ফিল্মে লক্ষ্যবস্তুর সৎ, অবশিষ্ট, খর্বাকার প্রতিবিম্ব গঠন করা, ঠিক আছে? আর ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, সাধারণত ক্যামেরায় উত্তল লেন্স মানে উভয়তল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু আছে, কোথাও একটা আছে, তোমরা দেখে নিও ভিতরে, এই যে উত্তল লেন্স থাকে, ঠিক আছে? তার মানে যদি বলা হয় সরল ক্যামেরায় কোন ধরনের লেন্স থাকে তখন তোমরা বলবে উত্তল লেন্স থাকে। আর এর কাজ কি, কাজ হলো সৎ, অবশিষ্ট, খর্বাকার প্রতিবিম্ব গঠন করা, ঠিক আছে? এরপরে ভিতরের যেগুলো আছে তোমরা জানো যে আলোক সুবেদী, চোখের আলোক সুবেদী অংশ হলো রেটিনা, আর ভিতরের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো জাস্ট রিডিং পড়ে রাখবে, তেমন কিছু না, 2-একটা প্রশ্ন এখান থেকে রিডিং পড়লেই নিজেরাই বুঝতে পারবে। এরপরে চোখের উপযোজন, এই উপযোজন এই ব্যাপারটাও রিডিং পড়ে রাখবে, তেমন একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট জানার জন্য, তোমাদের জীবনবিজ্ঞান বইতেও আছে, জীবনবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এখন চোখের তো ত্রুটি আছে, অনেকে দূরের বস্তু দেখতে পারে, আবার অনেকে কাছের বস্তু ভালো দেখতে পারে, ঠিক আছে? আবার অনেকে দূরের বস্তু অসুবিধা হয়, আবার কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। এই ধরনের ত্রুটি সাধারণত দূর করার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয় সেইগুলো আমাদের জানতে হবে। এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই আছে নিকট বিন্দু, ঠিক আছে? নিকট বিন্দুর আরেকটা নাম হলো মায়োপিয়া।
তাহলে এখানে পড়বে মায়োপিয়া বা নিকটবিন্দু কাকে বলে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সুস্থ চোখের ক্ষেত্রে চোখ থেকে নিকট বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার। অর্থাৎ একজন যদি সুস্থ মানুষ থাকে তার নিকট বিন্দুর দূরত্ব কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। এরপরে হলো দূরবিন্দু কাকে বলে। দূরবিন্দু হলো, আচ্ছা এখানে আমি বলবো, এখানে রিডিং পড়ে রাখবে, আমার একটু ভুল হয়েছে। নিকট বিন্দু দূরবিন্দু কাকে বলে তোমাদের জাস্ট রিডিং পড়ে রাখতে হবে, এখানে কিন্তু পরীক্ষায় কাকে বলে আসবে না, জাস্ট জানার জন্য রিডিং পড়ে রাখবে। আসবে হলো এই পয়েন্টটা, যদি আসে সেটা হলো নিকট বিন্দুর দূরত্ব কত, অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষের নিকট বিন্দুর দূরত্ব কত, এইটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো 25 সেন্টিমিটার। আর দূরবিন্দু কাকে বলে রিডিং পড়বে। আর গুরুত্বপূর্ণ হলো সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু অসীমে অবস্থিত, অর্থাৎ দূরবিন্দু হলো অসীম। এই দুটো পয়েন্ট মনে রাখবে, অর্থাৎ নিকট বিন্দু হলো 25 সেন্টিমিটার এবং দূরবিন্দু হলো অসীম। এই দুটো পয়েন্ট পড়লেই কিন্তু হয়ে যাবে এখান থেকে। এরপরে দেখে নাও পরীক্ষায় যেটা আসবে, যেটা বলছিলাম আর কি, ভুল করে বলে ফেলেছি, এখন এটা ভালো করে পড়বে, সেটা হলো দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কাকে বলে। এটা কিন্তু তোমাদের লাইফ সায়েন্সেও আছে। আরেকটা হলো হ্রস্ব বা স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে। ঠিক আছে, এই দুটো ত্রুটি কিন্তু তোমাদের। আচ্ছা আরেকটা আছে ক্ষীণদৃষ্টি বা চালসে বা প্রেস বায়োপিয়া কাকে বলে। আরেকটা আসলে বিষম দৃষ্টি, অনেকগুলো দিয়েছে, সাধারণত লাইফ সায়েন্সে 3টে ত্রুটি ছিল, কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 4টি ত্রুটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি বলবো এখান থেকে আর দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া আর হলো হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে, এই দুটি দূর করার উপায়। এই দুটো প্রশ্ন খুব ভালো করে মুখস্থ রাখবে। প্রথমেই দেখে নাও দীর্ঘদৃষ্টি কাকে বলে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া কাকে বলে। মনে রাখবে হাইপারমেট্রোপিয়া হলো দূরের বস্তু ভালোভাবে দেখতে পারে, স্পষ্ট দেখতে পারে, কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পারে না। এখন কাকে বলে তোমাদের একটু জানতে হবে, পরীক্ষার জন্য পড়ে রাখতে হবে। এই পর্যন্ত কাকে বলে পড়বে। আর পরীক্ষায় আসে হলো কাকে বলে আর প্রতিকার। দেখতেই পারছো এখানে দীর্ঘদৃষ্টির কারণ, এটা একটু রিডিং পড়বে। আর গুরুত্বপূর্ণ হলো প্রতিকার। চোখের সামনে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটুকু পড়লেই যথেষ্ট। অর্থাৎ হাইপারমেট্রোপিয়া কাকে বলে পড়বে, হাইপারমেট্রোপিয়ার প্রতিকারটা পড়বে। আর কারণ, দীর্ঘদৃষ্টির কারণটা জাস্ট রিডিং পড়ে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে হলো হ্রস্বদৃষ্টি। দেখতেই পাচ্ছ হ্রস্বদৃষ্টির আরেকটা নাম হলো মায়োপিয়া। এটাও কাকে বলে পড়বে, কাকে বলে হলো এই পর্যন্ত দেখতে পাচ্ছ। আর কারণটা রিডিং পড়বে, দেখতেই পাচ্ছ এখানে কারণ। আর হলো প্রতিকার, বিশেষ করে প্রতিকারটা ভালো করে পড়বে। প্রতিকারের জন্য কি আছে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করলে এই ত্রুটি দূর হয়, এটা পড়বে ভালো করে। ঠিক আছে, জেনে রাখার মধ্যে এইগুলো একটু পড়বে। মনে রাখবে যদি চোখের পাওয়ার প্লাস অর্থাৎ পজিটিভ হয় তাহলে উত্তল লেন্স, আর যদি নেগেটিভ হয় তাহলে পাবে অবতল লেন্স। আচ্ছা এরপরে পরবর্তীতে দেখবে মানুষের চোখ ও ফটোগ্রাফি ক্যামেরার মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখতেই পারছো এখানে পার্থক্য দেওয়া আছে, এখানে জাস্ট রিডিং পড়লে যথেষ্ট, তোমাদের এমনি মনে থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কাকে বলে তোমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে এই পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতে হবে, আলোর বিচ্ছুরণ কাকে বলে। আর আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা উল্লেখ করো। মনে রাখবে কাকে বলে তো পড়বে এখান থেকে। আর এর একটি প্রাকৃতিক ঘটনা হলো রামধনু বা রংধনু। ঠিক আছে, যাকে আমরা রেইনবো বলে থাকি। তাহলে এখান থেকে পড়বো হলো আলোর বিচ্ছুরণ কাকে বলে, আর হলো একটি প্রাকৃতিক উদাহরণ যদি বলা হয় বা ঘটনার উদাহরণ দাও তাহলে আমরা বলবো হলো রামধনু। ঠিক আছে, এটুকু পড়ে রাখবো এখান থেকে। আর জেনে রাখার মধ্যে যেটা আছে রিডিং পড়ে ফেলবে। স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে পয়েন্টটা আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে কোনো লেন্সের প্রতিসংখ্য মিউ সমান c/v, একটা প্রশ্ন। আচ্ছা এখানে দেখো প্রথম যে 1 নম্বর পয়েন্ট, বায়ু ও শূন্য মাধ্যম ছাড়া। আচ্ছা এখানে বলছে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লাল হবে। আর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেক্ষেত্রে উত্তর হবে বেগুনি। ঠিক আছে, খুব ভালো করে পড়বে। তারপর 2 নম্বর পয়েন্টের মধ্যে যেটা পড়বে, তারপরে আরও পড়বে লাল বর্ণের বেগ বেশি, লাল বর্ণের ক্ষেত্রে প্রতিসংখ্য সবচেয়ে কম। তার মানে যার বেগ বেশি
তার প্রতিসংখ্য কী হয়, সব থেকে কম হয়। তাহলে এখানে আমরা পেলাম কোন বর্ণের আলোর প্রতিসংখ্য সবচেয়ে কম, সেক্ষেত্রে উত্তর হবে লাল। আর বেগুনি বর্ণের ক্ষেত্রে বেগ কম, তাই প্রতিসংখ্য কী হবে, বেশি হবে, তাই বেগুনি বর্ণের প্রতিসংখ্য কী হবে, সব থেকে বেশি। এই পয়েন্টগুলো পড়ে রাখবে। তারপরে নিচে থেকে দেখতে পাচ্ছ এখানে এইগুলো রিডিং পড়বে। 3 নম্বর চ্যানেলের সূত্র অনুসারে যেটা ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যাগুলো পড়বে। তারপর দেখতে পাচ্ছ 50 নম্বর পৃষ্ঠায় শূন্য মাধ্যমে, দেখতে পাচ্ছ এখানে শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণের আলো সমান বেগে চলে বলে ওই মাধ্যমে সাদা আলোর বিস্ফোরণ হয় না। যদি বলা হয় শূন্য মাধ্যমে সাদা বর্ণের আলোর বিস্ফোরণ হয় না কেন, বা শূন্য মাধ্যমে কোনো সাদা আলোর বিস্ফোরণ হয় না কেন, তার উত্তরটা হবে কি, শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ সমান বলে শূন্য মাধ্যমে সাদা আলোর কোনো বিস্ফোরণ হয় না। পরীক্ষায় আসবে শূন্য মাধ্যমে আলোর কোনো বিস্ফোরণ হয় না কেন, সেক্ষেত্রে উত্তর শুধুমাত্র প্রথম লাইনটা লিখলেই হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পয়েন্টটা পড়বে, একবর্ণী আলোকরশ্মি কাকে বলে, বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে পড়বে। তারপরে সাদা আলোতে সবুজ পাতা, লাল আলো, আচ্ছা এইগুলো রিডিং পড়লে হয়ে যাবে। সাদা আলোতে এটা না, সবথেকে গুরুত্বপূর্ণ হলো লাল কাঁচকে নীল আলোতে কালো দেখার কারণ। তারপরে একটি লাল কাঁচ ও একটি নীল কাঁচ পরস্পর, আচ্ছা এখানে এইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখার কারণ। এই দুটো পয়েন্ট খুব ভালো করে পড়বে আর বাকিগুলো রিডিং পড়ে রাখবে। তারপরে হলো মৌলিক বর্ণ কাকে বলে, পরিপূরক বর্ণ কাকে বলে। মৌলিক বর্ণ হলো লাল, সবুজ এবং নীলকে বলা হয় মৌলিক বর্ণ, কেননা এই তিনটি বর্ণ মিক্সড করলে সাদা বর্ণের আলো পাওয়া যায়। আর পরিপূরক বর্ণ, যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মেশালে সাদা বর্ণ পাওয়া যায় তাদের একটিকে অপরটি পরিপূরক বর্ণ বলে। যেমন হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হলো নীল। ঠিক আছে, পরীক্ষায় আসে পরিপূরক বর্ণ কাকে বলে উদাহরণ দাও, অথবা এরকমও আসতে পারে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি, সেক্ষেত্রে উত্তর হবে নীল, বা নীল বর্ণের পরিপূরক বর্ণ হলো হলুদ, এভাবেও আসতে পারে। একটা প্রশ্ন খেয়াল করো, নিচের দিকে বলছে সাদা কাপড়ে নীল দেওয়ার কারণ কি। সাদা কাপড় কয়েকবার কাচার পরে সামান্য হলদে দেখায়, যেহেতু হলুদ এবং নীল পরস্পরের পরিপূরক বর্ণ তাই কাপড় কাচার পর নীল জলে ডোবালে কাপড় ধবধবে সাদা হয়। যেহেতু আমাদের সাদা কাপড় অনেক দিন ব্যবহার করার পর একটু হলদেটে ভাব হয়ে যায়, বা কয়েকবার ধোয়ার পরে হলদেটে ভাব হয়ে যায়, আর এই হলুদ ভাব দূর করার জন্য যেহেতু হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হলো নীল, তাই হলুদ ভাবটাকে দূর করার জন্য আমাদের নীল বর্ণটা ব্যবহার করা হয়। এরপর দেখতে পাচ্ছ আলোক তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কী বা কে প্রমাণ করেন, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রকৃতি রিডিং পড়ে রাখবে। তারপর প্রথম যে পয়েন্ট, দ্বিতীয় নম্বর পয়েন্ট, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক প্রকৃতির। এখানে দেখতে পাচ্ছ তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গের বেগ কাকে বলে, এগুলো রিডিং পড়ে রাখবে। এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এটা ভালো করে পড়বে। আর এখানে কম্পাঙ্কের এসআই একক হলো হার্টজ, যাকে HZ দ্বারা প্রকাশ করা হয়, বা দেখতে পাচ্ছ এটা পড়বে। তরঙ্গ দৈর্ঘ্যের একক সবাই জানো যে এসআইতে হয় হলো মিটার আর সিজিএসে হয় হলো সেমি। তরঙ্গ বেগ কাকে বলে এগুলো রিডিং পড়বে। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ বললাম হলো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। ঠিক আছে, আলোর তরঙ্গের গতিবেগ এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, 2 নম্বরের জন্য আসতে পারে। আলোর তরঙ্গের গতিবেগ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হয়ে যাবে এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে যাবে উত্তর। এরপর দেখতে পাচ্ছ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। দেখতেই পাচ্ছ এখানে পরম প্রতিসরাঙ্কের ব্যাপারটা এখানে পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, দেখতেই পাচ্ছ পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর বেশি হয়। যদি বলা হয় প্রতিসরাঙ্কের মান 1-এর বেশি হয় কখন, বলো পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে, বা পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, সেক্ষেত্রে উত্তর হবে 1-এর বেশি হয়। ঠিক আছে,
আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখানে যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা কিন্তু 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, একটু প্র্যাকটিস করে ভালো করে। তারপরে এখানে জেনে রাখার মধ্যে কি বলছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর বেগ, তীব্রতা, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলেও কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে যে পয়েন্টটা, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখতে পাচ্ছ বিজ্ঞানী কশি, ঠিক আছে, বিজ্ঞানী কশি পরীক্ষা আছে, বিজ্ঞানী কশির সমীকরণটি লেখো, সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু এইটা, দেখতে পাচ্ছ মিউ সমান সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে মিউ হলো প্রতিসরাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। কশির সমীকরণ যদি বলা হয় তাহলে আমি যেটা বললাম এটা দাগিয়ে রাখবে, ভালো করে পড়বে। এখান থেকে এই যে অঙ্কটা দেখতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 1 নম্বরের যে অঙ্কটা আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে। জলের মধ্যে আলোর গতিবেগ দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক কত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে, 2 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় খুব আসে। তারপর এখান থেকে 3 নম্বর যে অঙ্কটা আছে এটাও পড়বে ভালো করে। 3 নম্বরটা বলছে 10 সেন্টিমিটারটা, এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে 4 নম্বরটাও প্র্যাকটিস করবে, এখানে 5 নম্বরটা প্র্যাকটিস করবে। এরপর দেখতে পারছো এখানে ডান সাইডের দিকে একটা বক্স করে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে কিন্তু পরীক্ষায় আসে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি, এর মধ্যে আমি বলবো অবলোহিত রশ্মি, এই পার্টটা ভালো করে জেনে রাখো। দৃশ্যমান আলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এক্স রশ্মি, গামা রশ্মি, এর মধ্যে অবলোহিত রশ্মি এবং দৃশ্যমান আলো এর মধ্যে কিন্তু খুব বেশি আসে পরীক্ষায়, যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তারপর রেডিও তরঙ্গ আছে, এখানে কিন্তু সব থেকে বেশি হলো অবলোহিত রশ্মি, দেখতেই পারছো এখানে প্রায় 8000 অ্যাংস্ট্রম থেকে 10⁷ অ্যাংস্ট্রম। যদি বলা হয় কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেক্ষেত্রে উত্তরটা হবে অবলোহিত রশ্মি, ঠিক আছে, এগুলো রিডিং পড়ে রাখবে। তারপর দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, এখানে দেখতেই পাচ্ছ এখানে দৃশ্যমান আলোক রশ্মি কাকে বলে আসবে না, শুধুমাত্র আসবে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা আসবে, এক্ষেত্রে হবে এইটা, দেখতেই পাচ্ছ এখানে 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে যে তোমাদের একটা ছক দেওয়া আছে, বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল, এইগুলো একটু জাস্ট রিডিং পড়ে রাখবে বা দেখে রাখবে। এরপর আছে অদৃশ্য বর্ণালী, এগুলো রিডিং পড়লে যথেষ্ট। এখানে কিন্তু এই পার্টটা গুরুত্বপূর্ণ, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির উৎস, ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। আমি বলবো এখানে প্রত্যেকটারই, যেমন অতি বেগুনি রশ্মির উৎস যদি বলা হয় সূর্য, মার্কারি, এইগুলো পড়ে রাখবে। আর ব্যবহার তো এখানে অনেক 4টে করে ব্যবহার আছে, তোমাদের বলবো যেগুলো 2টি ব্যবহার পড়বে আর 2টি করে ক্ষতিকর প্রভাব পড়বে। সাধারণত 1টি করে আসে পরীক্ষায়, তা তোমাদের সুবিধার জন্য 2টি করে পড়বে, 2টি করে ব্যবহার, 2টি করে ক্ষতিকর প্রভাব লিখবে। এক্স রশ্মিটা পড়বে, অতি বেগুনি রশ্মিটা পড়বে, এক্স রশ্মিটা পড়বে সেমভাবে, গামা রশ্মিটা বেশি করে পড়বে, ঠিক আছে। এর মধ্যে আমি বলবো যদি বলা হয় এক্স রশ্মির কী কাজে ব্যবহার করা হয়, সেটা হলো রেডিওগ্রাফির কাজে। অতি বেগুনি রশ্মি বুঝতেই পারছো এখানে পদার্থের আণবিক গঠন জানার জন্য, মানবদেহে ভিটামিন ডি তৈরি করে। আর ক্ষতিকর প্রভাব তো তোমাদের বলতে হবে না, আর তোমাদের জাস্ট বইটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, এগুলো জাস্ট দেখে রাখবে। 2টি করে ক্ষতিকর প্রভাব বা 1টি করে ক্ষতিকর প্রভাব, 2টি করে ব্যবহার বা 1টি করে ব্যবহার পড়লেই যথেষ্ট। এরপরে আলোর বিক্ষেপণ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে আলোর বিক্ষেপণের জন্যই কিন্তু আকাশের রং নীল হয়, এটা কিন্তু জেনে রাখবে। আর আলোর বিক্ষেপণ কাকে বলে এখান থেকে এটুকু পড়তে হবে। বিজ্ঞানের র্যালের আলোর বিক্ষেপণ সংক্রান্ত সূত্র, র্যালের কিন্তু সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কাকে বলে পরীক্ষার জন্য এখান থেকে এই পর্যন্ত গাণিতিক রূপসহ লিখবে, ঠিক আছে। আর র্যালের সূত্রটা এখানে অর্থাৎ বলে যেটা বলেছে তোমরা এটাও পড়তে পারো, যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে তার বিক্ষেপণের তীব্রতা তত কম হবে, অপরদিকে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণের তীব্রতা বেশি হবে, অর্থাৎ অপোজিট, একটা হলো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, ঠিক আছে। বিজ্ঞানের র্যালের এটা ভালো করে পড়বে। তারপরে এখান থেকে দেখতেই পারছো দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, এই পয়েন্টটা, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন খুবই গুরুত্বপূর্ণ।
মানে এই প্রশ্নটা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। 2 নম্বরের জন্য কিন্তু খুব আসে পরীক্ষা। এখানে কিন্তু উত্তরটা অনেক বড় করে দিয়েছে। তোমরা চাইলে অন্য রাইটারের বই বা সহায়িকা বই থেকেও কিন্তু উত্তরটা কমপ্লিট করতে পারো, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নটা। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? এরপরে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বরের জন্য মাঝে মধ্যে পরীক্ষায় আসে। বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? এখানে উত্তরটা দেওয়া আছে। মনে রাখবে, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ফলে বিক্ষেপণ কম হয়, তাই বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। এখানে আরও ডিটেলসভাবে সুন্দর করে বলে দিয়েছি, তোমরা এটা পড়ে নিও। আর এই অধ্যায়ের যে লাস্টের দিকে অনুশীলনের প্রশ্নগুলো আছে, যেহেতু এটা হলো ভট্টাচার্য ব্রাদার্সের বই, আমি শুধু এই বইটা থেকে সবগুলো উত্তর করছি না, আমি শুধুমাত্র বইটা রিডিং করলাম বা তোমাদের দাগিয়ে দিলাম। তোমরা এক কাজ করো, তোমাদের যে রাইটারের বই আছে কমেন্ট করে জানিও, তাহলে আমি আজ ভট্টাচার্য ব্রাদার্সের বইটা একটু আলোচনা করলাম। দরকার হয় পরে 7টা প্রকাশনী বইটা করতে পারি, ছায়া প্রকাশনী করতে পারি, প্রান্তিক করতে পারি। আমার কাছে কিন্তু 7 থেকে 8টা বই রয়েছে। তোমরা কমেন্ট করে জানাও কোন বইটা এইভাবে দাগাতে হবে, বা তোমাদের ভিভি পয়েন্টগুলো মানে দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই বইটা দেখে কিন্তু পড়াতে পারবো। আজ ভট্টাচার্য ব্রাদার্সের পুরো আলো চ্যাপ্টারটা আলোচনা করা হলো এই বই থেকে। আর এর পরবর্তী ভিডিওতে এই আলো অধ্যায় থেকেই কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের শর্ট প্রশ্ন উত্তরসহ আলোচনা করব, আর সঙ্গে 2 ও 3 নম্বরের প্রশ্ন কিন্তু আলোচনা করব, সাজেশন প্রশ্ন করব। আর যে পয়েন্টগুলো বা থিওরিগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বইতে অনেক বড় করে দেওয়া আছে, সেইগুলো আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের মাধ্যমে তোমাদের পোস্ট করা হবে। তো আশা করি তোমরা সেগুলো দেখে নেবে। আর এই অধ্যায় থেকে যে অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসে, সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আপলোড করা হবে। মোট এই অধ্যায় থেকে টোটাল 3 থেকে 4টি ভিডিও হবে। এটা হলো পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4ও হতে পারে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।